এরা এখনো তাদের যে রাজনৈতিক অভিভাবক, সেই আরএসএস, তাদের যে দর্শন, মনোবাদ বা তাদের সংবিধান, যে মনুসংহতি, এ দ্বারাই তারা চালিত হচ্ছে। এ লক্ষ্যেই তারা একের পর এক পরিকল্পনা রচনা করে চলছে দেখে, বিশেষত গত 11 বছর। আমি বিস্তারিত সে বিষয়ে কোনো উল্লেখ করতে চাই না। এর মধ্যে উল্লেখ্য যেটা, মনুতে মহিলাদের দেখার চেষ্টা করা হয়েছে যে মহিলারা সন্তান উৎপাদকের যন্ত্র এবং তারা বড়জোর দাসীবাদী হয়ে থাকতে পারে। এই ধারণার চাইতে আমাদের দেশের শাসক দল এখনো বেরিয়ে আসতে পারছে না। যদিও মোদী অন্যান্য অংশের মানুষের নয়, মহিলাদের প্রশ্নেও তাদের কল্যাণকর কথাবার্তার মূলকে ঘেরা মোদীজির যে অভিনয় পারদর্শিতা অর্জন করেছেন, সেই অভিনয় পটুতায় নানা চমকপ্রদ পরিকল্পনা, নানা চমকপ্রদ ঘোষণা এই সমস্ত দিয়ে চলছেন। আমি সেই সব বিষয়েও বিস্তারিত কিছু যেতে চাই না। আমি শুধু উল্লেখ করব যে গত 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে মোদীজি লালকেল্লা থেকে যে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 25 মিনিট ব্যাপী যে দীর্ঘ ভাষণ, সেই ভাষণে যেমন একদিকে ছিল যে দেশে যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করার একটা ভয়ঙ্কর চেষ্টা, অন্যদিকে মহিলা, কৃষক, শ্রমিক, যুবদের বিশেষত এই অংশকে আবারও বিভ্রান্ত করা, প্রতারিত করার জন্য নানা কাল্পনিক কিছু যে প্রতিশ্রুতি বা প্রতারণামূলক কিছু প্রকল্পের ঘোষণা, এসব নিয়েও আমি উল্লেখ করতে চাই না। মহিলাদের সম্পর্কিত বিষয়ে এরপরেই স্বাধীনতা দিবসের পরপরই মোদীজির 75 বছর উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল সারা দেশে পক্ষকাল ব্যাপী যে মহিলা সুরক্ষা, মহিলা সুস্বাস্থ্য, মহিলাদের কল্যাণে নানা কথাবার্তা সহ শিশু স্বাস্থ্য নিয়ে যে ব্যাপক প্রচার সরকারি অর্থে দেশব্যাপী সংগঠিত করেছে এবং নানা চমকপ্রদ অসত্য বিকৃত তথ্য তুলে ধরেছে, এর নিরিখে আমাদের মূল্যায়ন নয়, আমার কথা তো নয়, প্রদেশ কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের মূল্যায়ন নয়, আমাদের দেশে আমাদের দেশের এখন কেন্দ্রীয় সংস্থা, তারা যে রিপোর্ট গত 28শে আগস্ট প্রকাশ করেছে, এর পরিপ্রেক্ষিতে দেশের জাতীয় মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারপারসন, উনি যে ওনার মন্তব্য এর পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন, তারই খানিকটা অংশ আমি তুলে ধরব। মহিলা সুস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে ভারতীয় রিজার্ভ ব্যাংকের
1925 সালের মার্চ মাসে যে তথ্য প্রকাশ করেছে, এতে আছে 57% নারী দেশের এবং 52% শিশু গড়ে দেশে অপুষ্টিজনিত রোগে ভুগছে। আর আমাদের রাজ্যে বিকশিত ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, যে সংখ্যাটা হচ্ছে আমাদের রাজ্যে 66% নারী, 62% পুরুষ। আর এটা যে কতটা বাস্তব এর চিত্র সম্প্রতি গর্ভকে আমরা দেখলাম এক আদিবাসী মা এতটাই অপুষ্টিজনিত রোগে আক্রান্ত যে 3 মাসের কন্যা শিশু সন্তানকে বুকে দুধ খাওয়াতে পারছে না। এমনকি বাজার থেকে দুধ কেনার সঙ্গতিও হারিয়ে ফেলেছেন, আর্থিক ক্ষমতাও ওনার হারিয়ে গেছে। ফলে 10,000 টাকায় ওনার কন্যা সন্তানটিকে বিক্রি করেছে। এটা নতুন কোন ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এই 7.5 বছরে এটা ধারাবাহিক ভাবে এই রাজ্যে চলে আসছে। রাজ্য সরকার তার পুলিশ দিয়ে ওই মহিলার কন্যা সন্তানকে ওনার কাছে পৌঁছে দিয়ে তার দায়িত্ব খালাস করেছে। তেমনি আমাদের দেশে যে মহিলা সুরক্ষার ক্ষেত্রে আমি ন্যাশনাল ক্রাইম ব্যুরো 24 সালের ডিসেম্বরে যে রিপোর্ট প্রকাশ করেছে, যা পার্লামেন্টও সেই তথ্যটা দিয়েছে, সে তথ্য হচ্ছে ইউপিএ সরকারের সময় থেকে মোদিজির 11 বছরে মহিলা ঘটিত অপরাধ বৃদ্ধি পেয়েছে 28%। আমাদের রাজ্যে গড়ে মহিলা ধর্ষণ, গণধর্ষণ ও যৌন অত্যাচারের শিকার হচ্ছে গড়ে 88 জন প্রতিদিন। এটা হচ্ছে সরকারি তথ্য। আমাদের মোদির বহুল প্রচারিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, সব বলতে চাই না, এই প্রকল্পের পার্লামেন্টে মোদিজির দলের এমপি ওনার নেতৃত্বে একটা সমীক্ষা রিপোর্ট পার্লামেন্টের গত বাজেট অধিবেশনের আগের অধিবেশনে উপস্থিত করা হয়েছিল। উনি সেই রিপোর্টে বলেছেন যত টাকা মানে কোটি কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ হয়েছে তার 80% টাকা সেটা মোদিজির আপনার ছবি সম্বলিত ওনার প্রচারে 80% টাকা ব্যয় হয়েছে। আর 500 কোটি টাকা তার কোনো হদিস নাই। তেমনি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক এবং নীতি আয়োগ আর আইএলও তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে এই ভারতবর্ষে কর্মসংস্থান নিয়ে নানা কথা আছে, মহিলাদের কর্মসংস্থান নিয়ে আপনারা শুনলে জানেন, হয়তো আমার থেকে বেশি হয়তো জানেন। মোদিজির কর্মসংস্থানের উদাহরণ দিতে গিয়ে বলেন সপ্তাহে যিনি 1 ঘন্টা কাজ করেন মাত্র, উনিও কর্মজীবী মানুষ, উনি বেকার না মোদিজির তথ্য অনুযায়ী। যাই হোক, এই তথ্যকে সামনে রেখেও তাদের আইএলও, রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগের রিপোর্ট 11 বছরে আমাদের দেশের গ্রাম ও শহরের 9 কোটি মহিলা কাজ হারিয়েছেন, কাজের জগতের বাইরে চলে গেছে। মোদী আরেকটা নিয়ে গর্ব করেছেন, উনি ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন যে দেশের আধা সামরিক বাহিনীতে মহিলাদের এতটাই গুরুত্ব দিয়েছেন, আধা সামরিক বাহিনীতে 33% মহিলাদের পদ সংরক্ষিত করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের এই 25 সালের এপ্রিলের রিপোর্ট মাত্র সেই ক্ষেত্রে 4.37% মহিলা কাজ করছে। দেশের গানকে গীতাঙ্কুশ দেখিয়ে
সমস্ত দোষীরা এবং দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে বলে আজকে ক্রমাগতভাবে এই ঘটনা ঘটছে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি সবসময় বলে থাকেন যে কেউ ছাড় পাবে না, যদি ছাড় না পেত তাহলে কি এই সমস্ত ঘটনা একের পর এক ঘটত? আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে অপরাধীরা তাদের অপকর্ম করে তারা হুল্লোড় ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনি কি বলবেন এই ব্যাপারে? তাই আমি চাই সমস্ত রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং ধর্ষণ, গণধর্ষণ, খুন ও যৌন নির্যাতন সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে প্রতিটি আক্রান্তরা যাতে তাদের সহজে আইনের দ্বারস্থ হতে পারে এবং তার উপযোগী পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতা বাড়াতে হবে। এটা এফআইআর থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে যেন মহিলারা সহায়তা পায় সরকারের পক্ষ থেকে, এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নেশা বাণিজ্য, নেশামুক্ত ত্রিপুরা, আমরা পুজো প্যান্ডেলেও আপনারাও পরিদর্শন করেছেন, আমরাও দেখেছি সমস্ত পুজো প্যান্ডেলগুলিতেই বলা হয়েছে নেশামুক্ত ত্রিপুরা করার কথা, কিন্তু এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি নেশা বাণিজ্য চলছে এবং এই নেশা কারবারিরা যেভাবে একের পর এক ঘটনার সঙ্গে, অপরাধজনিত ঘটনার সঙ্গে জড়িত, সেটা আজকে শুধু আমরা পত্র পত্রিকাতেই দেখি না, এটা সবাই নজরে আছে। তাই আমি চাইবো যে এই নেশা বাণিজ্য রোধে আপনারা যারা সত্যিকারের এবং রাজনৈতিক আর্থিক দিক না বিবেচনা করে যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেফতার করুন এবং আইনানুগ ব্যবস্থা করুন যাতে শাস্তি প্রদান করা হয়। তৃতীয়ত, নারী ও পুরুষদের সমকাজে সমান মজুরি চালু করতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রকল্পে যে কর্মরত মহিলারা আছে তাদের যাতে বেতন সমহারে দেওয়া হয় সেটার দাবিও জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে। মাইক্রো ফিন্যান্সে ঋণের জালে যে সমস্ত মহিলারা অক্ষম, যেভাবে তাদের একের পর এক ঋণ দিচ্ছে এবং ঋণ মুকুব করার ক্ষেত্রে সমীক্ষা চালানোর দিকটাও নজরে আনবেন, যাতে যে সমস্ত মহিলারা তাদের ঋণ দিতে পারছে না তাদেরকে এককালীন ঋণ মুকুব করার দাবি জানাচ্ছি। সেটা আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন ভাবে সমগ্র রাজ্যের মহিলাদের একত্রিত করে, সেটা ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে এবং রাজ্য স্তরেও আমরা সেইভাবে আন্দোলন জারি করব যে আগামী কয়েকদিন উৎসবের সময়, এটা আমরা কালী পুজোর পর থেকে বিভিন্ন জেলায় জেলায় এই যে দাবিগুলি রাখছি সেই দাবিগুলি সর্বসম্মুখে এনে সরকারের দৃষ্টিতে আনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।